হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা শুরু করব তোমাদের সপ্তম শ্রেণীর রায়মার্টিন বইয়ের পরিবেশ ও বিজ্ঞান। সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান রায়মার্টিন বইয়ের 212 নম্বর পাতায় যে 2 নম্বর যে স্কুলটা আছে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল। কত নম্বর পাতায় বললাম? 212 নম্বর পাতায়। এই 212 নম্বর পাতায় কী আছে? বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল। এই স্কুলের আমরা সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমরা দেখব, একদম A to Z প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু আমরা দেখব। তবে দেখার আগে আমি কিছু কথা তোমাদের বলতে চাই। ফার্স্ট অফ অল তোমাদের বলবো যে তোমরা আমার ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া একটা লিঙ্ক আছে, প্লে লিস্টের লিঙ্ক। সেই লিঙ্কটা তোমরা তোমাদের ফোনে সেভ করে রাখতে পারো, ঠিক আছে? তাহলে তোমরা কী করবে, এখানে যে কটা স্কুল, মোট 12টা স্কুল আছে তোমাদের সপ্তম শ্রেণীর, সেই 12টা স্কুল আমি পর তোমাদের দিয়ে যাব এবং তোমরা সেখান থেকেই পর পেয়ে যাবে, তোমাদের আলাদা করে কোথাও সার্চ করা লাগবে না। বোঝা গেল? সেকেন্ড কথা হচ্ছে, ডেসক্রিপশানে আমাদের দেওয়া আছে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক। তোমরা সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম যে চ্যানেলটা আছে সেখানে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো, ঠিক আছে? সবার আগে আপডেট পাওয়ার জন্য। এছাড়াও তোমরা আমাদের চ্যানেলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, বন্ধুদের জানাবে, এগুলো তো করবেই, ঠিক আছে? তো চলো, বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলের প্রথমে আছে ফিজিক্যাল সায়েন্স। প্রথমে কী আছে? ফিজিক্যাল সায়েন্স। সেই ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেনগুলো কী বলছে দেখো। বলছে সমতল দর্পণে লম্বভাবে কোনো আলোকরশ্মি আপতিত হলে প্রতিফলন কোণের মান কত হবে? লম্বভাবে কোনো আলোকরশ্মি আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে 0 ডিগ্রি। যে ঈষৎ স্বচ্ছ মাধ্যমের উদাহরণ দাও। ঈষৎ স্বচ্ছ মাধ্যম ঘষা কাচ, ঠিক আছে? ঈষৎ স্বচ্ছ মাধ্যম হচ্ছে ঘষা কাচ। চুম্বকের উত্তর মেরু দক্ষিণ মেরু যোগ করলে যে রেখা অংশ পাওয়া যায় তাকে আমরা কী বলি? তাকে আমরা বলি চৌম্বক অক্ষ, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন কী বলছে দেখো। 213 পাতার কোশ্চেনগুলো দেখতে লাগো। বলছে চুম্বকত্বের নিশ্চিত প্রমাণ হলো কোনটি? বিকর্ষণ। উত্তর কী হবে? বিকর্ষণ, তাই তো? নেক্সট কোশ্চেন কী বলছে দেখো। নেক্সট কোশ্চেন বলছে যে ইলেকট্রিক বাল্বে কোন শক্তিতে রূপান্তরিত হয়? ইলেকট্রিক বাল্বে আমাদের কিন্তু তড়িৎ শক্তি তাপ এবং আলোক শক্তিতে রূপান্তরিত হয়। তড়িৎ শক্তি তাপ এবং আলোক শক্তিতে রূপান্তরিত হয়। তারপরে বলেছে কোনটি অচুম্বক পদার্থ নয়? কোনটি অচুম্বক পদার্থ নয়? কোনটি অচুম্বক পদার্থ নয়? আমরা দেখতে পাচ্ছি এখান থেকে নিকেল, যা কিন্তু অচুম্বক পদার্থ নয়, এটা চুম্বক পদার্থ। পশ্চিমবঙ্গের বায়ুকল দেখা যায় কোথায়? পশ্চিমবঙ্গের বকখালিতে কিন্তু বায়ুকল দেখা যায়। টর্চ লাইটে ব্যবহৃত হয় কোন কোষ? নির্জল কোষ, ঠিক আছে? প্রদত্ত বর্তনীতে সুইচ কোনটি? এখানে কিন্তু এইটা আমাদের সুইচ, তাহলে বি হচ্ছে সুইচ হবে, ঠিক আছে? তারপরে বলেছে অপ্রচলিত শক্তি নয় কোনটি? অপ্রচলিত শক্তি নয় হচ্ছে তোমাদের জীবাশ্ম জ্বালানি থেকে অপ্রচলিত শক্তি নয় জীবাশ্ম জ্বালানি থেকে প্রাপ্ত শক্তি, এটা অপ্রচলিত শক্তি নয়, ঠিক আছে? তো এখানে আমি একটা প্রশ্ন তোমাদের বলি, এটা আগের স্কুলেও ছিল, পশ্চিমবঙ্গে কোথায় বায়ুকল দেখা যায়? তো উত্তরটা তোমরা দেখে নাও, তোমাদের বইতে একবার দেখিয়ে দিই, তো তার কারণ তোমরা এটা নিয়ে অনেক সংশয় থাকতে পারে তোমাদের মনে, সেই জন্য একটু দেখে নাও। তোমাদের বইতে স্পষ্ট লেখা আছে, এই যে বায়ুশক্তি বা বায়ুকল আছে পশ্চিমবঙ্গের আমাদের রাজ্যের বকখালিতে গেলে দেখতে পাওয়া যাবে, ঠিক আছে? এই যে দেওয়া আছে যে আমাদের রাজ্যের বকখালিতে গেলে কিন্তু আমরা দেখতে পাবো, তাই ওটার উত্তর বকখালি হবে। কেউ সাগরদ্বীপেও বলতে পারে, তার জন্য কিন্তু উত্তরটা আমি বলে দিলাম, ঠিক আছে? চুম্বক দৈর্ঘ্য সমান ড্যাশ ইন্টু চুম্বক জ্যামিতিক দৈর্ঘ্য কত হবে? চুম্বক দৈর্ঘ্য সমান কত হবে? 0.86। বলছে পেরিস্কোপ যন্ত্রে দুটি সমতল দর্পণ পরস্পরের সঙ্গে 45 ডিগ্রি কোণে অবস্থান করে, ঠিক আছে? বলছে বইয়ের পাতায় আলোর বিক্ষিপ্ত প্রতিফলন হয়। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বিক্ষিপ্ত প্রতিফলন হয়, ঠিক আছে? একাধিক সেলের সমবায়ে তৈরি হয় ব্যাটারি। তারপরে বলেছে কি ইলেকট্রিক কলিং বেল ব্যবহার করা হয় তড়িৎ চুম্বক। কী ব্যবহার করা হয়? তড়িৎ চুম্বক। কয়লা একটা গুরুত্বপূর্ণ জীবাশ্ম জ্বালানি। কয়লা একটা গুরুত্বপূর্ণ কি? জীবাশ্ম জ্বালানি। যদি কোনো জায়গায় দেখতে অসুবিধা হয় বলবে। বায়ুমণ্ডলের কোন স্তরে ইউভির আলো শোষণ করে? এটা হচ্ছে ওজোন স্তরে। বলছে সৌরকোষের একটি ব্যবহার লেখো। আর সৌরকোষের ব্যবহার তোমরা পেয়ে যাবে তোমাদের টেক্সট বুকে, এই রায়মার্টিন মানা বইতে। বেসিক্যালি অনেক জায়গায় ব্যবহার করা হয়, তবে আমি সেই মানা বই থেকেই বলে দেবো, তাহলে তোমরা আরও ভালো উত্তর পাবে। তাই 120 পাতা তোমাদের রায়মার্টিন মানা বইয়ের 120 পাতাতে আছে, দেখে নাও। এখানে দেওয়া আছে সৌরকোষের অনেকগুলি ব্যবহার দেওয়া আছে। প্রথমটাই বলবে
উপগ্রহ সৌরকোষের সাহায্যে উপগ্রহ মহাকাশযান এবং স্পেস স্টেশনগুলিতে বিদ্যুৎ শক্তি সরবরাহ করা হয়। ঠিক আছে, এটা লিখে দেবে। তো এটা খুব ভালো দেওয়া আছে, অনেকগুলো দেওয়া আছে বলে এটাই বললাম। 120 পাতায় তোমাদের রাইমার্টিন মানে বইতে। তারপরে বলছে কি, তাহলে কী বললাম, 120 পাতা রাইমার্টিন মানে বই। বলছে আলোর বর্ণালী প্রান্তীয় বর্ণ দুটি কী কী, বেনিয়া সহকলা। তো প্রথমে আছে বেগুনি, আর তার লাস্টে কী আছে, লাস্টে আছে লাল। তাহলে বেগুনি আর লাল হচ্ছে প্রান্তীয় বর্ণ। ইলেকট্রিক ইস্ত্রিতে কী তার ব্যবহার করা হয়, উত্তর হবে নাইক্রোম তার। নাইক্রোম তার। এলইডির প্রণাম কি, লাইট এমিটিং EMI লাইট এমিটিং ডায়োড। ঠিক আছে, বলছে বায়ু কলে কোন শক্তিতে রূপান্তরিত হয়, বায়ু কলে কিন্তু আমাদের বায়ু শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবে। বায়ু শক্তি বা যান্ত্রিক শক্তি বলতে পারো, তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবে। তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবে। তড়িৎ চুম্বকের শক্তি কীভাবে বাড়বে, বলছে যদি আমরা তারের পাক সংখ্যা বাড়াই, তারের পাক সংখ্যা বৃদ্ধি করলে, তারের পাক সংখ্যা বৃদ্ধি করলে, তারের পাক সংখ্যা যদি বৃদ্ধি করি, তাহলে বলছে তারের পাক সংখ্যা বৃদ্ধি করলে কী হবে, বলছে যে তড়িৎ চুম্বকের শক্তি বাড়বে। গোবর গ্যাসের মূল উপাদান কি, গোবর গ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন। গোবর গ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন, তার সংকেত CH4। আকর্ষণের পূর্বেই আবেশ হয়, ব্যাখ্যা করো। আকর্ষণের পূর্বে আবেশে তোমাদের টেক্সট বুকে ওটা আছে, মানবীটা ওটা আছে। তোমাদের টেক্সট বুক থেকে বলে দিচ্ছি, তখন তোমাদের সবার কাছে টেক্সট বুকটা থাকে। তোমাদের টেক্সট বুকে 44 নম্বর পাতায় দেখো এটা আছে। তোমাদের টেক্সট বুক 44 নম্বর পাতা একদম লাস্টের লাইন কী দেওয়া আছে দেখো, এই যে দেওয়া আছে যে, ওকে দেখে নাও, যে চুম্বক যখন কোনো চুম্বক পদার্থকে আকর্ষণ করে তার আগে ওই চুম্বক পদার্থকে আবেশিত করে চুম্বকে পরিণত করে, তাই বলা যায় যে আকর্ষণের পূর্বে কী হয়, আবেশ হয়। ঠিক আছে, তারপরে বলছে কি, যে ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোকরশ্মি প্রতিসরণের পরিষ্কার চিত্র অঙ্কন করে দেখাও। পরিষ্কার চিত্র অঙ্কন করে দেখাতে বলছে, ঘন থেকে লঘু, তাই তো তোমরা এই চিত্রটা এঁকে দেবে। এটা কিন্তু ঘন থেকে লঘুতে কিন্তু এইটা অবিলম্ব থেকে দূরে সরে যায় আলোকরশ্মি। ঠিক আছে, শুধু লেখাগুলো বাদ দিয়ে এই ছবিটা এঁকে দেবে। আর লেখাগুলো দিলেও সমস্যা নেই, লেখাগুলো দিলেও ভালো। ঠিক আছে, তো এটাই কিন্তু এঁকে দেবে, ঘন থেকে লঘু। আচ্ছা, নেক্সট কোশ্চেন কী বলেছে, ফিউজ তারের কাজ কী। তোমাদের টেক্সট বুকের 61 পাতা বের করো, সেখানে দেখো দেওয়া আছে ফিউজ তারের কাজ। ঠিক আছে, 61 পাতায় তোমার দেওয়া আছে ফিউজ তার সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে তোমাদের বইতে। এই যে তোমরা এটা কিন্তু একটু পুরোটা লিখতে পারলে খুব ভালো হয়। আমি দেখছিলাম তখন, শুধু যদি 1 নম্বরে পারে এইটুকু লিখলেই হয় যে বৈদ্যুতিক সার্কিটের নিরাপত্তার জন্য ফিউজ তার ব্যবহার করা হয়, কিন্তু আমার মনে হয় এটা সবটা লেখা তোমাদের ভালো হবে। ঠিক আছে, সবটাই কিন্তু লিখে দেবে। তারপর নেক্সট কোশ্চেন বলছে কি, নেক্সট কোশ্চেন বলছে অপ্রচলিত শক্তির ব্যবহারের অসুবিধাগুলো কী কী। অপ্রচলিত শক্তির ব্যবহারের অসুবিধা হচ্ছে, তোমাদের শুনে নাও, এই অপ্রচলিত শক্তি ব্যবহার করলে কি হয়, এটা একদিন মানে যে কোনো জায়গায় এটা কিন্তু ব্যবহার করা যায় না। তারপরে আকাশ যদি মেঘলা থাকে, মনে করো সৌরশক্তি ব্যবহার করছো, আকাশ যদি মেঘলা থাকে তাহলে সৌরশক্তি কিন্তু তুমি ব্যবহার করতে পারবে না। আর একটা হয়, এগুলো অনেক কিন্তু প্রাইস, এগুলোর দাম অনেক আকাশ ছোঁয়া দাম হয়, ফলে যে কেউ চাইলেই ব্যবহার করতে পারে না। এগুলো বলে দিলেই হবে, এগুলোই কিন্তু ওদের অসুবিধা, অপ্রচলিত শক্তির এইগুলোই কিন্তু অসুবিধা। বোঝা গেল কী কী বললাম। 1 নম্বর অপ্রচলিত শক্তির হচ্ছে যে কোষ, মানে সৌরকোষ বলো বা বায়ুকল, তো আমরা বাড়িতে ব্যবহার করি না, আমরা বাড়িতে ব্যবহার করি বেসিক্যালি সোলার। তো এইগুলো কিন্তু অনেক প্রাইস, এগুলো অনেক মূল্য এবং ব্যয় সাপেক্ষ বা খরচ সাপেক্ষ বলতে পারো। তার জন্য কিন্তু এগুলো যে কেউ চাইলে ব্যবহার করতে পারে না। ঠিক আছে, মানুষের বা যেসব জায়গায় মনে করো সূর্যের আলো ভালো খুব একটা পড়ে না, সেসব জায়গায় কিন্তু এগুলো ব্যবহার করা ভীষণ রিস্কের। ঠিক আছে, এটাই। বা আকাশ যেদিনকে মেঘলা থাকবে সেদিনকে কিন্তু বাড়িতে মানে আমরা আলো পাবো না, এগুলো কিন্তু এর অসুবিধা। কোনো তারের মধ্য দিয়ে বায়ু প্রবাহ ঘটলে বা বায়ু প্রবাহমাত্রা বাড়ালে উৎপন্ন তাপ বাড়বে না কমবে, উৎপন্ন তাপ কিন্তু আমাদের বাড়বে। কারণ আমাদের একটা সূত্র মনে রাখতে হবে, H = কি, I²RT। H = I²RT। এখানে I হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, তাই H এর সঙ্গে সরাসরি সমানুপাতে আছে। তাই যদি প্রবাহ মাত্রা বাড়ে তাহলে তাপ বাড়বে, আর T হচ্ছে টাইম। তাই বলছে প্রবাহকাল বাড়ানো হলে উৎপন্ন তাপের পর কী পরিবর্তন হবে, উত্তর হবে বৃদ্ধি পাবে। বলছে বৈদ্যুতিক বাল্ব, ব্যাটারি, সুইচ এবং অ্যামিটার যুক্ত একটি বৈদ্যুতিক বর্তনী পরিষ্কার চিত্র অঙ্কন করে। অ্যামিটার যুক্ত কিন্তু, তো দেখে নাও, এই যে দেওয়া আছে এই বাল্ব, এই যে পজিটিভ প্রান্ত, এই নেগেটিভ প্রান্ত, এই বাল্ব, এই হচ্ছে অ্যামিটার, একটা বৃত্তের মধ্যে এ দিতে হয় অ্যামিটার লিখতে গেলে, আর এই হচ্ছে সুইচ, আর এই হচ্ছে তোমার কোষ। ঠিক আছে, তারপর নেক্সট কোশ্চেন কী বলেছে,
ভবিষ্যতের কথা ভেবে অবচলিত শক্তি ব্যবহারের উপর জোর দেওয়া উচিত কেন? অবচলিত শক্তি ব্যবহারের উপর জোর দেওয়া উচিত কেন? দেখে নাও, এটার উত্তর হবে তোমাদের রায়মার্টিন বইয়ের 113 নম্বর পাতায় আছে। দেখে নাও উত্তরটা, এই যে অবচলিত শক্তির মূল উৎসগুলি কি লিখলেই হবে। যে অবচলিত শক্তির উৎসগুলি কেন আমরা জোর দেওয়া উচিত? কারণ অবচলিত শক্তির উৎসগুলি সহজলভ্য, এটি পুনর্নবীকরণযোগ্য এবং বারবার শক্তি উৎপাদনের কাজে ব্যবহার করা যায়। এই শক্তি উৎসগুলি প্রাকৃতিক উপাদান হওয়ায়, আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ না, প্রাকৃতিক উপাদান হওয়ায় সহজে নিষ্কাশিত হওয়ার সম্ভাবনা কম। এই শক্তি উৎসগুলির ব্যবহারে পরিবেশ দূষণ কম ঘটে। এই জন্য কিন্তু আমাদের অবচলিত শক্তি ব্যবহার করার খুবই দরকার। তোমরা একটু স্ক্রিনশট মেরে নাও তোমাদের মোবাইল থেকে, ঠিক আছে? তারপরে বলছে সিনেমার পর্দা সাদা ও অমসৃণ করা হয় কেন? সিনেমার পর্দা সাদা এবং অমসৃণ করা হয় কেন? দেখে নাও উত্তরটা কী হবে। এই যে উত্তরটা দেওয়া আছে যে সিনেমার পর্দা সাদা এবং অমসৃণ করা হয় কেন, কী দেওয়া আছে দেখো। মসৃণ পর্দা অমসৃণ হলে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে, ফলে প্রতিফলিত রশ্মিগুলি সিনেমা হলের চারিদিকে ছড়িয়ে পড়ে এবং প্রতিটা দর্শকের চোখে পৌঁছায়। তাই দর্শক হলের যে কোনো জায়গা থেকেই ছবি সমান উজ্জ্বলভাবে দেখতে পায়। সাদা পর্দা আলোর সমস্ত অংশেই প্রতিফলিত করে, কোনো অংশে শোষণ করে না, ফলে ছবির রঙের কোনো পরিবর্তন ঘটে না। তাই পর্দার ওপর ছবিটা খুব উজ্জ্বল দেখায়। এই জন্য কিন্তু আমাদের সিনেমার পর্দা অমসৃণ আর সাদা করা হয়। আশা করি বুঝতে পেরেছ। এই ছিল আমাদের ফিজিক্যাল সায়েন্সের পার্ট। এবার চলে এসো লাইফ সায়েন্সের পার্টে। লাইফ সায়েন্সের পার্ট কী বলছে দেখে নাও। লাইফ সায়েন্সের পার্টে বলছে যে গাছের পাতা বংশবিস্তার করতে সাহায্য করে সেটি কি? পাথরকুচি গাছের পাতা। ফুলের যে অংশটি ফলে পরিণত হয় তাকেই বলা হয় কি? ডিম্বাশয়। তাকে কী বলে? ডিম্বাশয়। ডিম্বাশয় ফলে পরিণত হয় আর ডিম্বক বীজে পরিণত হয়। অঙ্কুরোদ্গমের সময় আবশ্যিক হলো অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন। অবশ্যই কিন্তু অক্সিজেন দরকার পড়ে, ঠিক আছে? বলেছে রূপান্তরিত কাণ্ড কাকে বলা হয়? দেখে নাও তোমাদের টেক্সট বুকের 190 পাতায় এটা আছে, রূপান্তরিত কাণ্ড কাকে বলে। এই যে উপরে দেওয়া আছে একদম, কাকে বলে রূপান্তরিত কাণ্ড? বলছে কিছু কিছু গাছের কাণ্ড আমাদের ঠিক চেনা কাণ্ডের মতো নয়। নিজেদের সুবিধার জন্য এই সমস্ত গাছগুলি তাদের কাণ্ডগুলিকে পাল্টে ফেলেছে। এরকম পাল্টে যাওয়া কাণ্ডগুলিকে বলা হয় রূপান্তরিত কাণ্ড। তোমরা এটা তোমাদের বইয়ের পেজ নাম্বার 190-তে তোমরা এটা পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কী বলছে? যৌগিক ফল কাকে বলা হয়? এটা তোমরা তোমাদের টেক্সট বুকের 201 পাতায় পেয়ে যাবে। যৌগিক ফল কী বলছে দেখে নাও। বলছে একটি বোটা, তার উপরে অনেকগুলি অংশগুলি আলাদা আলাদা করা যায় না, আর প্রতিটি অংশে এক একটা করে বীজ। এই রকম ফলকে বলা হয় যৌগিক ফল। উদাহরণ হচ্ছে এঁচোড়, ঠিক আছে? উদাহরণ কি? এঁচোড়। এটা তোমরা পেয়ে যাবে 201 পাতা তোমাদের টেক্সট বুকের। এই পেজ নাম্বারগুলো অনেকের সঙ্গে একটু এদিক ওদিক হতে পারে, অনেকের বইয়ের সঙ্গে, কিন্তু আশা করি বেশিরভাগ সবার ক্ষেত্রে মিলে যাবে। ফুলের দ্বিতীয় স্তবকের নাম কি? ফুলের দ্বিতীয় স্তবক হচ্ছে দলমণ্ডল। কি বলছে? দলমণ্ডল উত্তর, ঠিক আছে? মধু সহজে নষ্ট হয় না কেন? বলছে মধু সহজে নষ্ট হয় না, এটা তোমাদের রায়মার্টিন মানবীতে পেয়ে যাবে 355 পাতায়। 355 পাতায় রায়মার্টিনের মানবীতে তোমরা এই উত্তরটা পেয়ে যাবে। দেখে নাও, এই যে বলছে মধু কোনো ব্যাকটেরিয়া সহজে নষ্ট করতে পারে না কেন? বলছে মধুকে কোনো ব্যাকটেরিয়া সহজে নষ্ট করতে পারে না, কারণ ব্যাকটেরিয়ার কোষরসের তুলনায় মধু অতি ক্ষারক বা হাইপারটনিক। মধু ফুলের সংস্পর্শে জীবাণু দেহ থেকে জল বেরিয়ে আসে, মধুর সংস্পর্শে জীবাণু দেহ থেকে জল বেরিয়ে আসে ও জীবাণুরা মারা যায়, ঠিক আছে? এই জন্য। তারপরে কি বলছে? পরাগমিলনের সমস্যাগুলি কী কী? পরাগমিলনের সমস্যা তোমরা 342 পাতায়, আচ্ছা, পরাগমিলনের সমস্যা তোমরা পেয়ে যাবে তোমাদের টেক্সট বুকে 211 পাতায়, ঠিক আছে? 211 পাতায় পেয়ে যাবে। এই যে পোকা মারার ওষুধ ব্যবহার, গাছপালা ধ্বংস, পরিবেশ উষ্ণতা বৃদ্ধি এবং পরিবেশের উষ্ণতা হ্রাস, এইগুলো এবার পয়েন্ট করে করে তলায় দেওয়া আছে। এগুলো কিন্তু মুখস্থ করতে পারো। এই যে 4টে পয়েন্ট, এইগুলোকে ডিটেলসে লিখেছে তলায়, ঠিক আছে? এগুলো কিন্তু তোমরা মুখস্থ করতে পারো, খুব সুন্দর করে লেখা আছে এখানেই। তোমরা তোমাদের টেক্সট বুকের 211 পাতায় পেয়ে যাবে তোমাদের টেক্সট বুকের। আর ব্যাপন আর অভিশ্রবণের মধ্যে পার্থক্যটা দেখে নাও। ব্যাপন আর অভিশ্রবণের মধ্যে পার্থক্য 342 পাতায় তোমরা এটা পেয়ে যাবে। 342 পাতা। এই যে ব্যাপন এবং অভিশ্রবণের মধ্যে পার্থক্য, তোমাদের যাদের বই নেই তারা এটাকে স্ক্রিনশট মেরে রাখো অবশ্যই, ঠিক আছে? এই যে দেওয়া আছে ব্যাপন আর অভিশ্রবণ, অনেকগুলি পার্থক্য এখানে দেওয়া আছে, চারটে পার্থক্য দেওয়া আছে। তোমরা কিন্তু এটা গুছিয়ে তোমাদের নিজেদের মতো মুখস্থ করে নেবে, ঠিক আছে? এটা 342 পাতা রায়মার্টিনের মানে বই। কী বললাম? 342
42 পাতা রায়মার্টিনের মানে বই। ঠিক আছে, এই ছিল আমাদের আজকের 2 নম্বর স্কুলের কোশ্চেন। নেক্সট দিন আমরা দেখব 3 নম্বর স্কুলের প্রশ্ন। আমি আবারও একবার মনে করে দিচ্ছি, তোমাদের প্রথমে যেটা বলেছিলাম যে আমি এই ভিডিওর ডেসক্রিপশানে আমি কিন্তু তোমাদের প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তোমরা সেই লিঙ্কে ক্লিক করে সেই লিঙ্কটাকে তোমরা সেভ করে রাখবে। দেখবে সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা প্রত্যেক দিন দেখবে একটা করে স্কুল তোমরা সেখানে সলভ পেয়ে যাচ্ছ। ফলে তোমাদের কিন্তু সুবিধা হবে আলটিমেটলি। ঠিক আছে, তোমাদের কোথাও খুঁজতে যেতে হবে না উত্তরগুলো। এটার জন্যই বলছি এই প্লেলিস্টটা কিন্তু তোমরা তোমাদের ফোনে সেভ করে রাখবে। আর কি বললাম, আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তোমরা অবশ্যই যুক্ত হয়ে থাকতে পারো, এবং কোনো সমস্যা হলে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের কিন্তু কমেন্ট করে সেটা জানাবে। আর যদি কোনো প্রশ্নে ভুল থাকে অবশ্যই সেটা অবশ্যই সেটা কমেন্ট করবে, আমরা সেটা চেক আউট করবো। ঠিক আছে, আমাদের টিম সেটা চেক আউট করবে। ঠিক আছে, তো এবং তারপর তোমাদের যথাযথ উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো চলো আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট দিন। গুড নাইট।